পতিত স্বৈরাচারের বিরুদ্ধে শিক্ষক কল্যাণ তহবিল লুটপাটের অভিযোগ প্রধানমন্ত্রীর। চিকিৎসা সেবায় বিদেশ নির্ভরতা কমাতে চায় সরকার। গ্যাস সংকট কাটাতে 2 বছর লাগবে জানালেন বাণিজ্য মন্ত্রী। দেশ জুড়ে দুর্ভোগ, ফিলিং স্টেশনে ভোগান্তি, জ্বলছে না রান্নার চুলা। বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে 3 লাখ রোহিঙ্গা বাছাই করেছে মিয়ানমার। রাখাইনের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় প্রত্যাবাসন। এবং ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 38। আফটার শকে বিপর্যস্ত দেশ, সুনামির সতর্কতা প্রত্যাহার। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি নাদিয়া নাহিদ। পতিত ফ্যাসিস্ট সরকার শিক্ষকদের কল্যাণ তহবিল লুটপাটের মধ্য দিয়ে দেউলিয়া করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর চিকিৎসা সেবা নিতে মানুষকে যেন বিদেশে যেতে না হয় সেজন্য সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা উন্নয়নে কাজ করার কথাও জানান তিনি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন সরকার প্রধান। আর জানাচ্ছেন তানজিদ ভুঁইয়া। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের অবসরের পর শেষ সম্বল হিসেবে বিবেচিত তাদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ। তবে 2022 সালে অর্থ সংকট, অনিয়মিত আয় ও প্রশাসনিক কার্যক্রমের ধীরগতির জন্য বন্ধ হয়ে যায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের এই বিশেষ সুবিধা। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। তবে ক্ষমতায় এসেই শিক্ষকদের এই অর্থ পরিশোধের উদ্যোগ নেয় বিএনপি সরকার। এ লক্ষ্যে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষকদের মধ্যে এককালীন বকেয়া ভাতা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুভূতি ব্যক্ত করার জন্য ধন্যবাদ জানাই। এ সময় তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষকদের ভাতা উঠাতে ঘুষ দিতে হতো। পতিত ফ্যাসিস্ট সরকার শিক্ষকদের কল্যাণ তহবিলও লুটপাট করে দেউলিয়া করেছে বলে জানান প্রধানমন্ত্রী। ফ্যাসিবাদী চক্রের লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাগণ 2022 সাল থেকে এই তহবিল হতে কোনো টাকাই পাচ্ছিলেন না। বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পর অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদেরকে অবসরকালীন সুবিধার টাকা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। বলেন, ভোগান্তি ছাড়াই অনলাইনে শিক্ষকদের ভাতা অ্যাকাউন্টে পৌঁছে যাবে। যতদিন আপনাদের নির্বাচিত বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবে, ইনশাআল্লাহ আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে অবসরকালীন সুবিধার টাকা পেতে আপনাদেরকে আর অফিসে ঘুরতে হবে না। এর আগে সকালে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স ও হাসপাতালের সম্প্রসারিত 500 শয্যা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন শেষে শিক্ষকদের মানবিক হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, সরকার এমন চিকিৎসা ব্যবস্থা গড়তে চায় যেখানে নাগরিককে চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে না হয়। প্রত্যন্ত অঞ্চলের একজন রোগী যাতে যে কোনো চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যয় করে রাজধানীতে আসতে না হয়, এজন্য সরকার হেলথ কার্ডের মাধ্যমে একটি আধুনিক ও কার্যকর রেফারেন্স সিস্টেম গড়ে তোলার পাশাপাশি চিকিৎসা সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কাজ শুরু করেছে। স্বাস্থ্য এবং চিকিৎসা সেবার মান উন্নয়নে সরকার যতই উদ্যোগ গ্রহণ করুক, চিকিৎসক, স্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক, সর্বোপরি স্বাস্থ্য খাতের সঙ্গে সংশ্লিষ্ট সকলের ভূমিকার উপরেই স্বাস্থ্য এবং চিকিৎসা সেবার সাফল্য নির্ভর করছে। এ সময় চলতি বছর অক্টোবরে খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগ সহ কুমিল্লা জেলায় একটি করে 200 শয্যা বিশিষ্ট বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করবে সরকার। বাজেটে স্বাস্থ্য খাতে এ যাবৎকালে সর্বোচ্চ বেশি বরাদ্দ দিয়ে বর্তমান সরকার প্রমাণ করেছে সরকার সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়তে চায়। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন আজ। 1945 সালের আজকের এই দিনে তিনি দিনাজপুর জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা ইস্কেন্দার মজুমদার ও মাতা তৈয়বা মজুমদার দম্পতির 3য় সন্তান বেগম জিয়া। তিনিই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, যিনি 1991 সাল থেকে 3 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বে দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান ছিলেন।
1945 সালের 15 আগস্ট দিনাজপুর জেলার ইস্কান্দার মজুমদার ও তৈবা মজুমদারের ঘরে তার জন্ম। তাদের আদি বাড়ি ফেনীতে। 1960 সালে জিয়াউর রহমানকে বিয়ে করেন তিনি। জিয়াউর রহমান বীরুত্তম রাষ্ট্রপতি হওয়ার পর বেগম জিয়া ফার্স্ট লেডি হিসেবে তার সঙ্গে বিভিন্ন রাষ্ট্রীয় সফরে অংশ নেন। 1981 সালে ব্যর্থ অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়ার মৃত্যুর পর 1982 সালে 2 জানুয়ারি তিনি বিএনপিতে সাধারণ সদস্য হিসেবে যোগ দেন। 1983 সালের মার্চে তিনি ভাইস চেয়ারম্যান এবং 1984 সালের আগস্টে দলের চেয়ারপারসন নির্বাচিত হন। বেগম জিয়া দেশের রাজনীতিতে একটি অনন্য রেকর্ডের অধিকারী। তিনি কখনো কোনো নির্বাচনে কোনো আসনে পরাজিত হননি। 1991 থেকে 2001 সালে সাধারণ নির্বাচনে তিনি 5টি পৃথক আসন থেকে নির্বাচিত হন। স্বৈরাচার হোসেন মোহাম্মদ এরশাদের পতনের পর 1991 সালে জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া প্রধানমন্ত্রী নির্বাচিত হন। 2008 সালের নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করা 3টি আসনেই বিজয়ী হন তিনি। রাজনীতিকদের জীবনে উত্থান পতন থাকে, মামলা মোকদ্দমা, গ্রেপ্তার, কারাবাস, নির্যাতন, প্রতিপক্ষের আক্রমণ, এইসবও তাদের জীবনে অভাবনীয় নয়। বেগম খালেদা জিয়াও চরম পর্যায়ে নির্যাতন সহ্য করেছেন স্বামী সন্তান হারানোর গভীর শোক আর দীর্ঘ রোগ যন্ত্রণা। রাজনৈতিক জীবনে মতাদর্শিক দ্বন্দ্ব সংঘাত ছাড়াও প্রতিপক্ষের ব্যক্তিগত প্রতিহিংসা, বিদ্বেষ, লাঞ্ছনা ও নিষ্ঠুরতার শিকার হন বেগম খালেদা জিয়া। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকারে পরিণত হয়ে মিথ্যা মামলায় তিনি দীর্ঘদিন কারারুদ্ধ থাকেন। গুরুতর অসুস্থ হয়ে পড়লেও তাকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেয়নি স্বৈরাচার সরকার। পরে 5 আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর কারামুক্ত হয়ে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ পান বেগম জিয়া। বাংলাদেশের আপসীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গেল বছরের 30 ডিসেম্বর অগণিত ভক্ত, রাজনৈতিক সহযোদ্ধা, সহকর্মী, শুভাকাঙ্ক্ষীদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। তার বয়স হয়েছিল 80 বছর। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। খালেদা জিয়ার আদর্শ ধারণ করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বেগম জিয়ার 82তম জন্মদিন উপলক্ষে পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় দলের জ্যেষ্ঠ নেতারা আপসহীন নেত্রীর স্মৃতিচারণ করেন। তানজিদ ভূঁইয়ার আরেকটি প্রতিবেদন। প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মোনাজাতের আয়োজন করে বিএনপি। এতে অংশ নেন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ দলের জ্যেষ্ঠ নেতারা। এ সময় তারা বলেন, ক্ষমতায় থেকে আপসীন নেত্রীর নীতি ও আদর্শ ভুলে গেলে চলবে না। তার আদর্শ ধারণ করে দেশ গঠনে ভূমিকা রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান শীর্ষ নেতারা। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব যে কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছেন, যেটা এগিয়ে যাচ্ছেন, আমরা সবাই মিলে সেটাকে যদি বাস্তবায়ন করতে পারি তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন সার্থক হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার আপসহীন রাজনীতি জীবনে কোনো দিন জীবন বাজি রেখেছেন, কিন্তু নীতির প্রশ্নে কোনোদিন আপোষ করেন না। তার এই অবিচল নীতির প্রতি শ্রদ্ধা জানায়। খালেদা জিয়া শহীদ জিয়ার মতো, তাই মাটি যতক্ষণ আছে, মাটির উপর যতক্ষণ আছি, ততক্ষণ তার আদর্শ পালনের মধ্য দিয়ে তাকে সম্মানিত করতে চেষ্টা করব। মরহুমা খালেদা জিয়ার জেল জুলুমের কথা উল্লেখ করে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, গণতন্ত্রের মূর্ত প্রতীক ছিলেন আপসীন নেত্রী। গণবিরোধী শক্তি তার উপর চালিয়েছে জুলুম, নিপীড়ন, নির্যাতন। তারপরেও তার যে কর্তব্য কর্ম, তার যে রাজনৈতিক চিন্তা, তার যে আপসহীনতা এবং তিনি যে লক্ষ্য নিয়ে সংগ্রাম করছেন, সেইখান থেকে তাকে বিচ্যুত করা যায়। গণমানুষের পক্ষের চরিত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের মূর্ত প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এ সময় তার আদর্শ ধারণ করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ সংগ্রাম লড়াই করে বিএনপি যে একটা সত্যিকারের একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে, তার মূল কারিগর কিন্তু এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে যখন বিএনপি সরকার গঠন করেছে, প্রতিটি মানুষের আশা এই সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে নীতি ছিল তাকে বাস্তবায়িত করার জন্য সামনের দিনগুলোতে কাজ করে যাবে, দলকে শক্তিশালী করবে এবং
বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবে। গণতন্ত্রের প্রতি বেগম খালেদা জিয়ার অবদান বিএনপি সহ দেশের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও জানান মির্জা ফখরুল। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। আজ 15 আগস্ট বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের 51তম মৃত্যুবার্ষিকী। 1975 সালের এই দিনে তাকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। মুজিবুর রহমান ও তার পরিবার এবং নিকটাত্মীয় সহ 26 জনকে ওই রাতে নৃশংসভাবে হত্যা করা হয়। মুজিব কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা সে সময় তৎকালীন পশ্চিম জার্মানিতে অবস্থান করায় প্রাণে বেঁচে যান। 1975 সালের 15 আগস্ট রাতে ধানমন্ডির বাড়িতে বঙ্গবন্ধুর সঙ্গে হত্যা করা হয় তার সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেসা মুজিব, ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শিশুপুত্র শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল, বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবু নাসের সহ আরও অনেককে। অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারিত্বের সুদৃঢ় ভিত্তির ওপর বাংলাদেশ ও ভারত সম্পর্ক ক্রমেই সমৃদ্ধ হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দেশটির ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে সকালে ঢাকাস্থ দূতাবাসে একথা জানান ভারতীয় হাইকমিশনার। বাণিজ্য, যোগাযোগ, নিরাপত্তা ও স্বাস্থ্য খাতে বাংলাদেশের সঙ্গে ভারত অংশীদারিত্ব বাড়াচ্ছে বলেও জানান হাইকমিশনার। আরও জানাচ্ছেন রেজা খান। দর্শক, রিপোর্টটির জন্য কিছুক্ষণ সময় নিচ্ছি, সঙ্গে থাকবেন। ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে সকালে ঢাকাস্থ দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন দূতাবাসের কর্মকর্তা কর্মচারী, ঢাকায় বসবাসরত ভারতীয় নাগরিক এবং আমন্ত্রিত অতিথিরা। এতে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানান, ভারত ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ভিত্তি একই সুতোয় গাঁথা। বলেন, ঢাকা দিল্লি বন্ধুত্ব আরও শক্তিশালী করতে চায় তার দেশ। We are advancing our partnership across very vital sector ranging from trade, connectivity to security and healthcare. একই সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও উন্নতি করার কথা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি খাতে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে ভারতের। We recognize that it is the people to people connection rooted in shared aspiration and mutual goodwill. যৌথ সমৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও ভারতকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান দীনেশ ত্রিবেদী। Let us also continue to nurture the exceptional bonds of friendship. রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। অবকাঠামো তৈরি করে গ্যাস সংকট উত্তরণে বছর দুয়েক সময় লাগবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে সিলেটে এক কর্মশালা শেষে তিনি একথা জানান। এ সময় তিনি আরও বলেন, জ্বালানি সংকটের চ্যালেঞ্জ স্পষ্ট। আপৎকালীন পরিস্থিতি মোকাবেলায় প্রচলিত ধ্যান ধারণার বাইরে গিয়ে কাজ করছে সরকার। এছাড়া জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক করতে মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির চেষ্টা করা হচ্ছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। মূল গ্রিড লাইনে একটা কানেক্টিং পাইপ লাগে, তো সেই পাইপটা আসে সমুদ্রের পানির নিচে দিয়ে, সেটি পড়ার জন্য বছর দুয়েক সময় লাগে। আমি আশা করি চ্যালেঞ্জগুলি আপনাদের সামনে স্পষ্ট। তো এই সমস্যাগুলি মিটিয়ে নতুন এফএসআরইউ ইনস্টল করা, পাইপলাইন সেট করা এবং এটা করার জন্য 2 বছর সময় দরকার। 4 সপ্তাহ পার হলেও দেশ জুড়ে কাটেনি তীব্র গ্যাস সংকট। রাজধানীর অধিকাংশ ফিলিং স্টেশন বন্ধ। খোলাগুলোতেও ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে মিলছে না সিএনজি। এর সরাসরি প্রভাব পড়েছে পরিবহন চালকদের রুটি রুজিতে। অন্যদিকে বাসাবাড়িতে চুলা না জ্বলায় চরম ভোগান্তিতে নগরবাসী। নাজমুল ইসলামের প্রতিবেদন। মানিকগঞ্জের একটি বেসরকারি প্রতিষ্ঠানের গাড়ি চালক রেজাউল করিম কর্মস্থলে যাওয়ার পথে গ্যাস নিতে পাম্পে এসে পড়েছেন দীর্ঘ অপেক্ষায়। প্রায় 3 ঘন্টা দাঁড়িয়ে আছেন লাইনে, কিন্তু কখন মিলবে কাঙ্ক্ষিত গ্যাস তা এখনো অনিশ্চিত। তাই লাইনে দাঁড়িয়েই মোবাইল ফোন দেখে অলস সময় কাটাচ্ছেন তিনি। প্রতিদিনই গ্যাস নিতে হয়,
কিন্তু গ্যাসের সমস্যার জন্য আমার স্যারও ঠিকভাবে গাড়ি ইউজ করতে পারেন, তো এই জন্য মনে করেন অনেক ভোগান্তিতে পড়তে হয়। শুধু রেজাউল নন, গ্যাস সংকটে এমন ভোগান্তি এখন রাজধানীর প্রায় সব সিএনজি চালিত যানবাহন চালকদের। সরবরাহ না থাকায় বন্ধ বেশিরভাগ ফিলিং স্টেশন, আর যেগুলোতে গ্যাস মিলছে সেখানেও ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করতে হচ্ছে চালকদের। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে মিলছে মাত্র 30 থেকে 50 টাকার গ্যাস, আবার কখনো গ্যাস না পেয়েই ফিরতে হচ্ছে চালকদের। গ্যাস তো পাই না, প্রতিদিন দেখা যাচ্ছে দাঁড়াইছি একটাই পাবো, কিন্তু সামনে 4-5টা গাড়ি থাকাকালীন এই সময় গ্যাস বন্ধ হয়ে যায়। 4 ঘন্টা 5 ঘন্টা সিরিয়াল দিয়ে থাকি বৈশা, আবার অনেক পাম্পে সিএনজি আলাও গ্যাস দেয় না। ড্রাইভার যারা সিএনজি চালায় যারা, এরা আমি বলতে না সবাই সমস্যা আছে। সংকটে সবচেয়ে বেশি বিপাকে ভাড়ায় চালিত সিএনজি চালকরা। সারাদিনে মালিকের জমার টাকা তুলতেই হিমশিম খেতে হচ্ছে, ফলে আয় কমে পরিবার নিয়ে অনাহারে দিন কাটছে অনেকের। বাসা ভাড়া দিতে পারি না ঠিক মতন, ছেলেমেয়ের লেখাপড়া খরচ চালাইতে পারি না। অলরেডি 20-30 হাজার টাকা সুদ না খাওয়া হয়ে গেছে, এরপর কি চলবো? সরকার যদি আমাকে না চায় তাহলে আমরা চলার মতো কোনো কায়দা নাই। সরকারের কাছে আবেদন জানাই আমাদের এই সমস্যা সমাধান করে দেব। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা জানান, পর্যাপ্ত চাপ না থাকায় যানবাহনে গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। চাহিদা অনুযায়ী বিক্রি না থাকায় গ্রাহক ভোগান্তির পাশাপাশি নিজেরাও এখন চরম আর্থিক লোকসানে। লাইনের যদি গ্যাসের চাপ না থাকে গাড়ি তো গ্যাস পাবে না বলি আমি এটা বন্ধ করে রাখি। কিছু জমা হলে তারপরে যখন দেই তখন 100-200 টাকা যায়। কমে যাওয়ার অবস্থা এমন হয়েছে যে গত মাসে আমরা বিলই পর্যাপ্ত দিতে পারি নাই, তারপরে এই মাসে তো আমাদের লোকজন 2 মাস যাবত বেতন পায় না। একই চিত্র রাজধানীর বাসাবাড়িতেও। দিনের বেশিরভাগ সময়ই গ্যাস না থাকায় সময় মতো চুলা জ্বালাতে পারছেন না অনেকেই, ফলে ব্যাহত হচ্ছে রান্নাবান্না। বাধ্য হয়ে বিকল্প হিসেবে অনেক পরিবার নির্ভর করছেন ইলেকট্রিক চুলার উপর। সময় মতন খাওয়াইতে পারি না, টিফিন দিতে পারি না, এখন অনেক সমস্যার মধ্যে আছি। আমার একটা ইন্ডাকশন আছে, সেটা দিয়ে রান্না হয়। যখন গ্যাসও থাকে না, কারেন্টও থাকে না, তখন বাইরের থেকে খাবার আনতে হয়। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। দেশে গেল 24 ঘন্টায় হামে নতুন করে 8 শিশুর মৃত্যু হয়েছে। এ সময় উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে 798 শিশু। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ নিয়ে গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে এ রোগের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট 803 শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও 99 শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট 902 শিশু মারা গেছে। এদিকে ডেঙ্গুতে নতুন করে 2 জনের মৃত্যু হয়েছে। এ রোগে আক্রান্ত হয়ে নতুন করে 730 জন হাসপাতালে ভর্তি হয়েছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা জনগোষ্ঠীর মধ্যে 3 লাখেরও বেশি রোহিঙ্গাকে মিয়ানমারের রাখাইন রাজ্যের বাসিন্দা হিসেবে বাছাই করেছে দেশটির জান্তা সরকার। রাখাইনে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে তাদের সেখানে ফিরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে দেশটি। শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানায় জান্তা সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়। মিয়ানমার জানিয়েছে, জুলাই মাসের শেষ পর্যন্ত বাংলাদেশের দেয়া 8,28,824 রোহিঙ্গার তালিকার মধ্যে তারা 4,26,545 জনকে যাচাই করেছে এবং নিশ্চিত করেছে যে যাচাইকৃতদের মধ্যে 3,08,797 জন রাখাইনের প্রাক্তন বাসিন্দা ছিলেন। এবার ইন্দোনেশিয়ার ভূমিকম্প প্রসঙ্গ। ভূমিকম্পের পর দফায় দফায় আফটার শকে কাঁপছে ইন্দোনেশিয়া। দেশটিতে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 38 জনে। স্থানীয় সময় ভোর 5:58 আঘাত হানা এই তীব্র কম্পনে কেঁপে ওঠে বিস্তীর্ণ এলাকা। ভূমিকম্পের পরপরই জারি করা সুনামি সতর্কতা প্রত্যাহার করা হয়েছে, তবে এর ফলে জনমনে তৈরি হয়েছে আতঙ্ক। রোমার ডেস্ক রিপোর্ট। ইন্দোনেশিয়ায় আঘাত হেনেছে 7.7 মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প। শনিবার ভোর 5:58 দেশটির পূর্বাঞ্চলীয় ফ্লোরেস দ্বীপে এই তীব্র কম্পন অনুভূত হয়। মূল ঝাঁকুনির পর মাত্র 30 মিনিটে আরও 3টি শক্তিশালী আফটার শকে কেঁপে ওঠে পুরো অঞ্চল। ভূমিকম্পের পর ফ্লোরেসের উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতাও জারি করা হয়েছে। উদ্ধার কাজ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজও চলছে। ভূমিকম্পের পর মাউমেরে অনুসন্ধান ও উদ্ধারকারী কর্মকর্তা ফাতুর রহমান এএফপিকে বলেন, উদ্ধার কাজ চলমান আছে, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কাও রয়েছে।
ভয়াবহ এই কম্পনের পরপরই উপকূলীয় এলাকায় জারি করা হয় সুনামি সতর্কতা। সমুদ্রের পানি প্রায় 3 ফুট উচ্চতায় আশ্রে পড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মধ্যে। তবে বড় কোনো বিপর্যয় না ঘটায় পরবর্তীতে সুনামি সতর্কতা প্রত্যাহার করে নেয় দেশটির আবহাওয়া দপ্তর। রুমানা রুমা, মোহনা সংবাদ। দর্শক, বনানীর টিএনটি মাঠে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যাচ্ছি সরাসরি সেখানে। গ্যাস বাংলাদেশের একটি প্রাকৃতিক সম্পদ ছিল। বিগত 17 বছর বাংলাদেশের নিজস্ব যে প্রাকৃতিক সম্পদ, যে গ্যাস কূপগুলো ছিল, স্বৈরাচাররা একটি গ্যাস কূপ নতুন করে তারা খনন করেনি বা করতে দেয় নাই সরকারি সংস্থা যেটি আছে, বরং তারা এই পুরো সেক্টরটিকে বিদেশিদের হাতে ছেড়ে দিয়েছিল। আপনাদের নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার সাথে সাথে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন যে বাপেক্স আছে, অর্থাৎ সরকারি যে সংস্থা আছে, তারা দেশের মাটিতে গ্যাস খনন কার্যক্রম দ্রুত শুরু করবে, যাতে করে এই গ্যাস কূপের খনন নিয়ন্ত্রণ বাংলাদেশের মানুষের হাতে থাকে। একইভাবে প্রিয় ভাই বোনেরা, এখন এই মূল্যবান গ্যাসের একটি বড় অংশ আমাদেরকে বিদেশ থেকে নিয়ে আসতে হয়, যেই জাহাজের মাধ্যমে নিয়ে এসে যেই স্টোরেজের মধ্যে রাখতে হয়, সেই স্টোরেজের ব্যবস্থা মাত্র 2টি করে গিয়েছে 15 বছরে সেই ফ্যাসিবাদ। তাও তারা এমন ভাবে করে গিয়েছে যাতে তাদের লোকজন সেই সুবিধা পায়। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটি ব্যবস্থা নেওয়া হয়েছিল আরেকটি জাহাজের, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেটিকে ক্যান্সেল করে দিয়ে গিয়েছে, যার ফলে আজকে দুইটি জাহাজের একটিতে হঠাৎ করে দুর্ঘটনা ঘটে যাওয়ার কারণে আজকে গ্যাসের এই সমস্যা দেখা দিয়েছে। আমরা এর মধ্যে এই কারিগরি ত্রুটি সারানো হয়েছে। আমি আশা করি ইনশাআল্লাহ আল্লাহর রহমত থাকলে আগামী কয়েকদিনের মধ্যে এই সমস্যা অনেকাংশে গ্যাসের সমস্যা কমে আসবে। প্রিয় ভাই বোনেরা, সমগ্র বাংলাদেশে মানুষ যে বিদ্যুতের কষ্ট পাচ্ছেন, আমি আন্তরিকভাবে তার জন্য দুঃখ প্রকাশ করছি। কিন্তু এই সরকার আপনাদের সরকার, এবং আমরা কাজ করছি যত দ্রুত সম্ভব মানুষকে এই কষ্টের হাত থেকে রক্ষা করার জন্য। আমরা আশা করছি সবকিছু ঠিকঠাক থাকলে আল্লাহর রহমতে, সবকিছু ঠিকঠাক থাকলে আল্লাহর রহমত থাকলে দ্রুতই আমরা এই অবস্থা থেকে মানুষকে বের করে নিয়ে আসতে পারবো, যাতে করে মানুষ কিছুটা হলেও স্বস্তি লাভ করতে পারে। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা দেখছি ফ্যাসিবাদের সময় যেরকম আমরা দেখেছিলাম, যখন আপনাদের এখানকার আরেক প্রার্থী, আপনাদের এই এলাকা থেকে নির্বাচিত আরেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কে আপনারা 91 সালে নির্বাচিত করেছিলেন। উনি যখন 91 সালে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছিল, তখন দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার পরে আমরা দেখেছি যেই ফ্যাসিবাদকে এই দেশের মানুষ এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে, সেই ফ্যাসিবাদ বলেছিল 1 মিনিটের জন্য বিএনপি সরকারকে শান্তিতে থাকতে দেব না, সেই 91 সালে বলেছিল। এবং তারা বিভিন্ন অরাজকতা সৃষ্টি করে সেদিন চেষ্টা করেছিল সরকারকে ব্যর্থ করে দেওয়ার জন্য, কিন্তু 91 সালেও বাংলাদেশের মানুষের সমর্থন ছিল বিএনপির পাশে, সেই জন্য সরকারকে তারা ব্যর্থ করতে পারেনি। প্রিয় ভাই বোনেরা, একই রকম আওয়াজ ইদানিং আবার আরো কিছু রাজনৈতিক দলের কাছ থেকে শোনা যাচ্ছে, সেই শব্দ পাওয়া যাচ্ছে। আমরা দুদিন আগে দেখলাম একটি রাজনৈতিক দলের কিছু সদস্যরা প্রতিবাদ করছে, গ্যাস দে, বিদ্যুৎ দে। হারিকেন সামনে নিয়ে বসে আছে, দেখেছেন ছবিটা? হারিকেন সামনে, পিছনে কিন্তু এরকম ফ্যান চলছে, তাদের পিছনে ফ্যানের বাতাস খাচ্ছে, আর সামনে বলছে বিদ্যুৎ চাই, বিদ্যুৎ চাই। এই হচ্ছে তাদের হঠকারিতা। ছবিটা ভালো করে দেখেন, পিছনে ফ্যান ঘুরছে, ফ্যানের বাতাস খাচ্ছে, আর এইদিকে কেরোসিনবিহীন হারিকেন নিয়ে বলছে যে বিদ্যুৎ দে, বিদ্যুৎ দে। প্রিয় ভাই বোনেরা, এই হচ্ছে তারা, তাদের বন্ধু বান্ধব, তাদের সহকর্মীরাও তো সরকারের দায়িত্ব ছিল, তখন তারা কি করেছিল? এই যে তৃতীয় যেই জাহাজটির হওয়ার কথা ছিল গ্যাসের জন্য, এই জাহাজের পারমিশন তো তারাই ক্যান্সেল করে দিয়েছিল, তাদেরই সরকার ক্যান্সেল করে দিয়েছিল। এখন আবার আমাদেরকে নতুন করে সবকিছু ভালো করে দেখে শুনে আমাদেরকে নতুন করে করতে হচ্ছে। ইনশাল্লাহ আমরা আশা করি এই তৃতীয় জাহাজটি চলে আসলে গ্যাসের সমস্যার সমাধান অনেকাংশে কমে যাবে। তবে এর জন্য অবশ্যই আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, দেশবাসীকে ধৈর্য ধারণ করতে হবে, কারণ এই জাহাজগুলো বানাতে যথেষ্ট সময় প্রয়োজন হয়, এবং যে কোনো জায়গায় এই জাহাজগুলো বানায় না, পৃথিবীর নির্দিষ্ট কয়েকটি দেশে এই জাহাজগুলো তৈরি করে, অনেক দামি জাহাজ এগুলো।
আমরা চেষ্টা করছি, আমরা কথা বলেছি, আমরা চাইনিজদের সাথে কথা বলেছি, তারা দ্রুততার সাথে চেষ্টা করছে এই জাহাজ তৈরি করে নিয়ে আসতে পারে বাংলাদেশে। এর মধ্যে আপনি দেখেছেন দ্রুততার সাথে আমি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিমের সাথে কথা বলেছিলাম যে সহযোগিতা দেওয়ার জন্য, গ্যাসের সহযোগিতা দেওয়ার জন্য। তারাও চেষ্টা করছে আমাদেরকে সেই সহযোগিতা দেওয়ার জন্য। প্রিয় ভাই বোনেরা, আরেকটি দলের নেতাকে দেখলাম যে উনি কোথায় জানে গিয়েছেন এবং বক্তব্য দিচ্ছেন, তাকে বলে মানুষ শুধু ধরে যে গ্যাস দেন, গ্যাস নাই। হ্যাঁ, আমরা তো অস্বীকার করছি না যে গ্যাসের সমস্যা আছে, তবে তার উদ্দেশ্য আমি বলতে চাই, সেই নেতাদের উদ্দেশ্যেও আমি বলতে চাই যারা মঞ্চে বসে পিছনে ফ্যানের বাতাস খেয়েছে, সামনে হারিকেন রেখেছে, সবার উদ্দেশ্যে বলতে চাই বিএনপি জনগণের কাছে জন্য কাজ করছে। বিএনপির পরিকল্পনা রয়েছে জনগণের জন্য, কিভাবে আমরা জনগণের এই জ্বালানি সমস্যার সমাধান করব। ইনশাল্লাহ আগামী এই যে সংসদ 27 তারিখে শুরু হবে, এই সংসদে আমরা বাংলাদেশ সংসদের মধ্যেই আমরা। দর্শক, মহাখালী টিএনটি মাঠ থেকে প্রধানমন্ত্রী বক্তব্য রাখছিলেন, আমরা যুক্ত হয়েছিলাম সেখানে। যাচ্ছি পরবর্তী খবরে। শীঘ্রই মোবাইল ফোন কিনতে দেশের সব ব্যাংক কিস্তি সুবিধা দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ। রাজধানীর একটি হোটেলে আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি কথা জানান। এ সময় তিনি আরও বলেন, সিম ট্যাক্স প্রত্যাহারের সুবিধা গ্রাহকরা কতটুকু পাচ্ছেন তার জবাব টেলিকম অপারেটরদেরই দিতে হবে। আর স্পেকট্রামের দাম নির্ধারণে এখন থেকে বৈজ্ঞানিক গবেষণাকে ভিত্তি হিসেবে নেওয়া হবে বলে জানান বিটিআরসির চেয়ারম্যান। Exactly what Reliance is doing, and we can do probably 5,500 থেকে 6,000 টাকার মধ্যে আমরা এটা করতে পারবো। We need a little bit help from Bangladesh Bank to বাংলাদেশ ব্যাংকের আপনার ইলেকট্রনিক্সে ইএমআই যে একটা প্রোডাক্টে দেয় সেখানে মোবাইল ফোন এতদিন ছিল না। I do not know why, but they say that we need your help. যদি বাংলাদেশ ব্যাংক ইএমআই অ্যালাউ করে তাহলে বাণিজ্যিক ব্যাংকগুলো would be more helpful. রাজধানীর বিমানবন্দর এলাকায় ডিএল ফিলিং স্টেশনের 1,21,00,000 টাকা ছিনতাইয়ের ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় র্যাবের লেখা পিস্তল, গুলি ও ছিনতাইয়ের ব্যবহৃত চাপাতি সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। ডিবি জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ইমদাদুল হক খানের প্রতিবেদন। 9 আগস্ট রোববার সকাল 10:30 ফিল্মি স্টাইলে ঘটে ছিনতাইয়ের ঘটনা। অস্ত্রের মুখে ডিএল ফিলিং স্টেশনের 1,21,75,000 টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। 3টি মোটরসাইকেলে এসে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় অস্ত্রধারী 6 যুবক। ঘটনার পরই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্তে নামে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রের 5 সদস্যকে গ্রেপ্তার করে ডিবি। সকালে প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা। এই ঘটনার সাথে জড়িত মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে 4টি 7.65 পিস্তল, 6টি ম্যাগাজিন, 21 রাউন্ড গুলি, 7 জোড়া হ্যান্ডকাপ, র্যাব লেখা 7টি ভেস্ট, 2টি ক্যাপ, র্যাবের মনোগ্রামযুক্ত 8টি পরিচয়পত্র, ওয়াকিটকি সেট, চার্জার, স্টিলের এবং পেপারের গাড়ির নেম প্লেট, মোটরসাইকেল একটি এবং চাপাতি। ডিবি জানায়, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ ও পেশাদার ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। যে সাগরবাড়িকে গ্রেপ্তার করা হয়েছে তার নামে মোট 13টি মামলা রয়েছে। সে একজন পেশাদার ক্রিমিনাল এবং ঢাকা শহরে এর আগেও পূর্বেও সে একই কায়দায় মোটরসাইকেল যোগে এবং মাইক্রোবাস যোগে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে নগদ টাকা এভাবে ছিনতাই করেছে। আসামি রবিউল ইসলামের বিরুদ্ধে 4টি মামলা রয়েছে। আসামি মিন্টু রাই, তার বিরুদ্ধে 3টি মামলা রয়েছে। আসামি জাফরের বিরুদ্ধে 2টি মামলা রয়েছে এবং আসামি ইলিয়াস সিকদারের বিরুদ্ধে 1টি মামলা রয়েছে। তবে এই ঘটনায় মূল হোতা এখনো ধরাছোঁয়ার বাইরে। তাকে গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ডিবির এই শীর্ষ কর্মকর্তা। মূল হোতা যে এটা অর্গানাইজ করছে সে এখনো পলাতক রয়েছে। ইমদাদুল হক খান, মহানা সংবাদ, ঢাকা। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। দক্ষিণ লেবাননের আনসার শহরে ইসরায়েলি বিমান হামলায় 6 জন নিহত হয়েছে। সিভিল ডিফেন্স জানিয়েছে, উদ্ধার অভিযান চলমান থাকায় এই সংখ্যা আরও বাড়তে পারে। একদিনে দক্ষিণ সিরিয়ার কুনিত্রা প্রদেশের গ্রামীণ এলাকায় কৃষি জমিতেও আগুন ধরিয়ে দেওয়ার খবর পাওয়া গেছে। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টে।
লেবাননের একাধিক এলাকায় হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। দক্ষিণের আনসার শহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 6 জন নিহত হয়েছে। দেশটির সিভিল ডিফেন্স সূত্রের বরাতে জানানো হয়েছে, উদ্ধার অভিযান চলমান থাকায় মৃতের এই সংখ্যা বাড়তে পারে। সেই সঙ্গে দক্ষিণ সিরিয়ার কুনেইত্রি প্রদেশের গ্রামীণ এলাকায় কৃষিজমিতে আগুন ধরিয়ে দেওয়ার খবর পাওয়া গেছে। শনিবার এসব হামলার ঘটনা ঘটেছে বলে লেবানন ও সিরিয়ার সংবাদ মাধ্যম জানিয়েছে। সংবাদ মাধ্যম আল মানার জানিয়েছে, এসব হামলায় ফসফরাস শেল সহ নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করা হয়েছে। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানায়, ভোরে বিন্ট জোবেল শহরের একাধিক বসতবাড়ি বোমা মেরে উড়িয়ে দেয়া হয়। এদিকে ইসরায়েলের সঙ্গে লেবাননের সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন হিজবুল্লাহর নেতা শেখ নাইম কাশেম। তিনি এই আলোচনার কাঠামোকে মার্কিন ইসরায়েলি দাবির কাছে লেবাননের সার্বভৌমত্ব সমর্পণের শামিল বলে অভিহিত করেছেন। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী গত 5 মাসে ইসরায়েলি সামরিক হামলায় লেবাননে নিহতের সংখ্যা 4,335 জনে দাঁড়িয়েছে। নিহতের পাশাপাশি আহত হয়েছেন 12,277 জনের বেশি। এছাড়া প্রায় 15 লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ও উত্তেজনার মধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, ইরানকে পরাজিত করার পর খুব শীঘ্রই হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন তিনি। অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করতে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন দেশটির জ্যেষ্ঠ ধর্মীয় নেতা আহমাদ খাতামি। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। পতিত স্বৈরাচারের বিরুদ্ধে শিক্ষক কল্যাণ তহবিল লুটপাটের অভিযোগ প্রধানমন্ত্রীর। শিক্ষক সেবায়, চিকিৎসা সেবায় বিদেশ নির্ভরতা কমাতে চায় সরকার। গ্যাস সংকট কাটাতে 2 বছর লাগবে জানালেন বাণিজ্যমন্ত্রী। দেশ জুড়ে দুর্ভোগ, ফিলিং স্টেশনে ভোগান্তি, জ্বলছে না রান্নার চুলা। বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে 3 লাখ রোহিঙ্গা বাছাই করেছে মিয়ানমার। রাখাইনে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় প্রত্যাবাসন। এবং ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 38। আফটার শকে বিপর্যস্ত দেশ, সুনামি সতর্কতা প্রত্যাহার। এই ছিল মোহনা সংবাদের। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।